মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলাকাণ্ডের তদন্তে এনআইএর টিম মালদায় পৌঁছে গেছে এবং পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় অর্থাৎ মোথাবাড়ি থানা সহ বিডিও অফিস সহ ওই রাস্তা যেখানে আটকে রাখা হয়েছিল বিচারকদের তার উপর তাদের গাড়ির ওপর হামলা হয় সেই সমস্ত জায়গা তারা খতিয়ে দেখেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই পার্থ, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে মোথাবাড়ি থানায় এনআইএর আধিকারিকরা কোন কোন বিষয়গুলো মূলত খতিয়ে দেখছেন? দেখো, এনআইএর টিম আজকে যখন এসে পৌঁছায় এই মালদার মোথাবাড়িতে এবং আসার পরবর্তীকালে তারা তিনটি দলে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গিয়ে একটি টিম পুরো টিম যখন বিডিও অফিসে যায় এবং তার পরবর্তীকালে যে জায়গায় রাস্তার মধ্যে বিচারকদের আটকানো হয়েছিল, তাদের উপর হামলা চালানো হয়েছিল, যখন তাদের বিচারকদেরকে রেস্কিউ করা হয় সেই জায়গায় একটা টিম চলে যায়। অপর একটা টিম বর্তমানে এই মুহূর্তে মালদার যে মোথাবাড়ি পুলিশ স্টেশন দেখতে পাচ্ছ, সেই মোথাবাড়ি পুলিশ স্টেশনে কিন্তু এনআইএর অপরের টিম তারা এসে পৌঁছেছে। এবং যে জায়গায় আমরা রয়েছি সেখানে একেবারে যে জায়গায় ডিউটি অফিসার রুম রয়েছে, চেম্বার দেখতে পাচ্ছ, সেই জায়গায় এনআইএর টিম যায়। সেখানে থানার যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার তারা পরীক্ষা করেন এবং যে বিষয়ে দেখেন যে ঘটনার খবর কখন তারা পেয়েছিল, থানা কখন মুভ করেছিল, সেই বিষয়ে কখন জিডি এন্ট্রি হয়েছিল, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখেন এবং কোন কোন অফিসার ছিল সেই বিষয়টাও কিন্তু দেখেন। অন্যদিকে কিন্তু যে অফিসারের যে রুম রয়েছে, একেবারে মোথাবাড়ি থানার অফিসারের রুম রয়েছে, এই আমার ঠিক বাঁদিকে অফিসার ইনচার্জের রুম। এই অফিসার ইনচার্জের রুমের মধ্যে বর্তমানে কিন্তু এনআইএর টিমের আধিকারিকরা তারা রয়েছেন এবং থেকে পুলিশের যিনি তদন্তকারী অফিসার তার সঙ্গে কিন্তু কথা বলছেন এবং সমস্ত বিষয়টা দেখছেন। আমি দেখেছিলাম যে এনআইএর টিম আজকে আসার পরবর্তীকালে তারা যখন বিডিও অফিসে যান তার আগে মোথাবাড়ি যে মোড় রয়েছে সেই মোথাবাড়ি মোড়ে যান। সেখানে গিয়ে রাস্তাটার কি অবস্থা, কোন জায়গা থেকে প্রবেশ করে যায়, কোন জায়গা থেকে বেরোনো যায়, সেই বিষয়টা দেখেন। বিডিও অফিসের কটা গেট সেটা দেখেন এবং কোন জায়গায় অবস্থান করা হয়েছিল সেটা দেখেন। একেবারে বিডিও অফিসের ভেতরে প্রবেশ করে জুডিশিয়াল অফিসাররা যে দুটো রুমে বসে কাজ করছিল তাদের বিবেচনাধীন ভোটারদের নাম সংশোধন করার জন্য, সেই দুটো ঘর কোন জায়গায় সেটা দেখেন। কোন জায়গা থেকে হচ্ছে বিডিও অফিসের ভেতরে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি মনিটরিং হয়, সেই বিষয়টা বিডিও অফিস সেই সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছেন, কেননা সেই বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা 3 মহিলা সহ 7 জন বিচারক যারা আটকে ছিলেন। অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, নতুন কি তথ্য উঠে এলো? বিভিন্ন জায়গাতে তারা খতিয়ে দেখছেন এনআইএর আধিকারিকরা। দেখো, একেবারে প্রায় 4টে নাগাদ তারা এই মোথাবাড়ি এলাকাতে আসেন এবং তারপরে তাদের একটা টিম কিন্তু বিডি অফিসে আসে। সরাসরি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তাদের একটা যে টিম বিডি অফিসে ছিল তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ এখানে ইনভেস্টিগেশনের যে পর্ব আজকের মতন শেষ। আমরা দেখতে পাচ্ছি সেই অফিসারকে যিনি প্রথমে মোথাবাড়ি মোড়ে গিয়েছিলেন সেখানে তিনি ভিডিওগ্রাফি করেন এবং সেখানে সমস্ত পয়েন্ট আউট করেন, একেবারে পয়েন্ট করা হয় যে কোথায় থেকে এই বিপুল গ্যাদারিং এসেছিল, কোথায় রিলাইজ হয়েছিল, পুরো বিষয়টি দেখা যায়। তোমাকে আরেকবার ছবিটা দেখাবো। সেন্ট্রাল ফোর্স কিন্তু এই মুহূর্তে একেবারে এন্ট্রি গেটে রয়েছে। কিছুক্ষণ আগে অফিসারদেরকে আমরা দেখেছি ছাদের অংশে যেতে। এছাড়া এই যে বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ের সামনের দিকের অংশে 2টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, ভেতরেও সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই দুটো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এই কারণে যে সেই দিনকে অর্থাৎ বুধবার দিনকে কখন থেকে এখানে এই ভিড় জমা হওয়া শুরু হয়েছিল, কখন সেই ভিড়ের আকার আরও বড় আকার ধারণ করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে কলাপসেবল গেট তুমি দেখতে পাচ্ছ তার ভেতরেও একটি সিসিটিভি রয়েছে। সেখানে বিচারকদেরকে প্রথম কখন আটকানো হয় এবং তারপরে সেন্ট্রাল ফোর্স যখন এসে জেলার এসপি তাদেরকে নিয়ে বের হন, তো প্রত্যেকটা যে ক্রোনোলজি রয়েছে, প্রত্যেকটা যে টাইমিং রয়েছে সেটাকে তারা বোঝার চেষ্টা করেন। বিশেষ করে এই যে ভিড়ের চরিত্র সেটাকেও তারা কিন্তু স্টাডি করেছেন যে কখন থেকে এই ভিড় এমন পর্যায়ে পৌঁছয় যে তারা এখানে অ্যাজিটেশন করেন, তারা এখানে এই কলাপসেবল গেট আটকে সেখানে তারা বিক্ষোভ শুরু করেন। এরপরে একটি টিম ভাগ হয়ে চলে যায় সরাসরি ঘটনাস্থলের থেকে কিছুটা দূরে, যেখানে প্রথমে বাঁশের ব্যারিকেড দিয়ে এই গাড়িটাকে আটকানোর চেষ্টা হয়েছিল এবং তারপরে যেখানে স্টোন পেল্টিং বা ইট বৃষ্টি করা হয় সেখানকার মানুষের সাথে কথা বলা, সেখানে যেখানে টায়ার পোড়ানো হয়েছিল সেখানকার ফুটেজ তোলা, অর্থাৎ এক কথায় সমস্ত জায়গা থেকে তারা প্রাথমিক এনকোয়ারির বা প্রাথমিক তথ্য তারা সংগ্রহ করছেন, যে রিপোর্ট তারা তৈরি করে আগামী সোমবার দেবেন। ফলত আজকে আমরা দেখছিলাম সুকান্ত, তুমি প্রতিবেদন তুলে ধরছিলে, আশেপাশের দোকানগুলোর সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গেও তারা কথা বলছিলেন। অবশ্যই কি প্রতি মুহূর্তের আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো। তোমাদের দুজনকেই ধন্যবাদ। আমি এই পর্বে সলিলদার কাছে আসবো। সলিলদা, একদম সর্বোচ্চ আদালতের যে অবজারভেশনগুলো ছিল তাতে প্রশাসনকে দায়ী করা হয়েছে বারবার করে। কেন প্রশাসন তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়নি? কেন তাদের পদক্ষেপ করতে 12 ঘন্টারও বেশি সময় লেগে গেল? কাদের গাফিলতি? পরিকল্পিতভাবে কারা এই ঘটনা ঘটিয়েছে? মূলত সেই বিষয়গুলো কিভাবে এনআইএ তদন্ত এগিয়ে নিয়ে যাবে এবং খতিয়ে দেখবে? দেখো, অ্যাপেক্স কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে পাপিয়া যে ক্যালকুলেটেড, মোটিভেটেড অ্যান্ড অর্গানাইজড ক্রাইম, পরিষ্কার বলে দিয়েছে।
এনআইএ এসছে, এনআইএ প্লেস অফ অকারেন্সটা ঘুরে দেখছে, স্টেটমেন্ট অফ দ্য উইটনেসেস, স্টেটমেন্ট অফ দ্য জুডিশিয়াল অফিসার্স, সিন অফ ক্রাইম এবং তার আশেপাশে সমস্ত জায়গায় ন্যাশনাল হাইওয়েতে যেখানে যেখানে অবরোধ করেছিল, আনলফুল অ্যাসেম্বলি ছিল, সমস্ত জায়গাটা তারা পরিদর্শন করছে। এখন সরি, ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে, দেখো এই যে আনলফুল অ্যাক্টিভিটিস, এই যারা যে কজন মেম্বার ছিল সে আনলফুল অ্যাক্টিভিটিসের, এই আনলফুল মব যেটা ছিল তার মধ্যে যারা যারা ছিল এগুলো কিন্তু তারা কিন্তু এটা কিন্তু দিস ইজ এ ডেলিবারেট কেস অফ অ্যাটেম্পট টু মার্ডার। যেভাবে স্টোন পেল্টিং করছিল এবং বাঁশ দিয়ে মারার চেষ্টা করেছিল, এটা কিন্তু অ্যাটেম্পট টু মার্ডার ছাড়া অন্য কিছু হতে পারে না। কেবল তাই নয়, যারা যারা ছিল 1000 জন লোক যদি থাকে, 1000 জন লোকেই সেই অ্যাটেম্পট টু মার্ডার কেসের আসামি হবে। ইন ফার্দারেন্স অফ দি কমন ইন্টেনশন, যে ক্রাইম কমিট করা হয়েছে তাতে সবাই সমান দোষে দোষী হবে। আই এম শিওর যে প্রিভেনশন অফ ড্যামেজ টু দ্য পাবলিক প্রপার্টি অ্যাক্ট, আনলফুল অ্যাসেম্বলি, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 10 এবং 13, এটাকে অ্যাডিং সেকশন করা হবে, তুমি লিখে রাখো। কেবল তাই নয়, তোমাকে আর একটা কথা আমি জানিয়ে রাখছি যে যেভাবে ইরেন্ট মব যেভাবে অ্যাটাক করেছিল, ইট ইজ এ রেপ্লিকা অফ বেলডাঙ্গা ইনসিডেন্ট, যেটা 30 ঘন্টা ধরে, এটাও 14 ঘন্টা ধরে, দুদিন ধরে তাণ্ডব চলেছে। ওটা 2 দিন ধরে, আর এটা 14 ঘন্টা ধরে। বিচারকরা খাওয়ার পায়নি। মহিলা বিচারক বলছে আমার সন্তানকে যেন হাইকোর্ট দেখে। আর কি বলবে তুমি বলো? কেবল একটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিয়ে দিলে হবে না, এদের কাস্টোডিয়াল ট্রায়াল করাতে হবে। এবং আমি দৃঢ় বিশ্বাস আমার যে এনআইএ উইল প্রসিড করবে অ্যাজ পার ইনভেস্টিগেশন, অ্যাজ পার ল। এবং খালি তাই না, এনআইএকে তুমি দেখবে এই যে মোফারকুল ইসলাম, একরামুল এবং ইটাহারের এমএলএ এবং মোথাবাড়ির এমএলএ, এদের ডাইরেক্ট ইনস্টিগেশন আছে। এদের যদি এই যে কালমিনেশন অফ ক্রাইম, এর পেছনে বড় মাথা যদি না থাকে তাহলে এরকম এত বড় ক্রাইম হতে পারে না। এই বিচারকদের উপর আক্রমণ, এটা একটা ক্যালকুলেটেড অ্যান্ড ডেলিবারেট কেস অফ ক্রিমিনাল অ্যাক্ট। এবং আমি বলছি এমএলএ মোথাবাড়ি, এমএলএ ইটার ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইনভলভ। আর তুমি যার কথা মোফারকুল বলছো, ওর যে ইনসাইটমেন্ট যেটা ছিল, সেই ইনসাইটমেন্ট অ্যাকচুয়ালি রেজাল্টস ইন সাচ আনলফুল অ্যাক্টিভিটিস। এর জন্য শাসক দলের দায়ী। আর একটা কথা তোমাকে বলবো, এই যে ইনসাইটমেন্ট, দিনের পর দিন ইনসাইটমেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে কুচবিহারের রাসমেলার ময়দানে পরিষ্কার বলে দিয়েছে আজ থেকে 1.5 মাস আগে, আপনারা এসআইআর করতে যারা যাবে তাদের আপনারা মহিলারা বলছে বোনেরা তোমরা হাতা খুন্তি ঝাঁটা নিয়ে বেরোবে, পুরুষ মানুষরা তার পেছনে দাঁড়াবে। সুতরাং তার মোড অফ অপারেশন সেটাও সাজেস্ট করছে। দিনের পর দিন এই যে ইনসাইটমেন্ট সারা পশ্চিম বাংলা জুড়ে চলছে, এটা সুপ্রিম কোর্ট কিন্তু অ্যাসেস করেছে। তার জন্য সুপ্রিম কোর্টের অবজারভেশন আমরা জানি, আমরা জানি সর্বোচ্চ আদালত। আসবো সলিলদা, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে যেটা জানাচ্ছিলাম যে মোথাবাড়িতে অশান্তির ঘটনায় তদন্ত শুরু করেছে এনআইএ। বিচারকদের ওপর বেনজির যে তাণ্ডব হয়েছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত মোট 35 জনকে গ্রেফতার করা হয়েছে। দেখুন প্রতিবেদন। We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. মালদায় মধ্যরাতের বিভীষিকার মুখোমুখি হতে হয়েছে খোদ বিচারকদের। সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করতে এসে মৃত্যু ভয় তাড়া করেছে মহিলাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় এই ঘটনার তদন্ত করবে এনআইএ। শুক্রবার অকুস্থলে পৌঁছয় এনআইএ টিম। বিচারকদের উপর হামলার ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা। বেনজির বার্তা দিয়ে অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, আপনি কি ভাবেন যে আমরা জানি না যে কারা এই ঘটনা ঘটিয়েছে? ভার্চুয়াল বৈঠকে ডিজিপি জেলা শাসকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছে, আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে, এরপর আর নয়।
তারপর এই ঘটনায় শুরু হয়েছে ধরপাকড়। জাতীয় সড়ক অবরোধ থেকে বিচারকদের উপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলাম নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে সিআইডি। পুলিশের দাবি, মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী। তার সহযোগী একরামুল বাগানিওকেও গ্রেপ্তার করেছে সিআইডি। মোথাবাড়িতে তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যেই মোফাক্কারুলের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গাড়ির উপর উঠে বক্তৃতা করতে দেখা গেছে তাকে। আমরা একজন মোফাক্কিরুল ইসলাম, ও মেইনলি ইনস্টিগেট করছিল, হি ওয়াজ সিন ইনস্টিগেটিং পিপল। তো ওকে আমরা আজকে সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছে। ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু, তো দে ওয়ার ডিটেইন। পুলিশ সূত্রে খবর, বিচারকদের উপর হামলায় যারা জড়িত তাদের চিহ্নিত করতে এলাকার বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রাতেও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসের ভিতরে ও বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঠিক যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি তার ঠিক উপরে যে তুমি সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছ, এর ফুটেজ তার ইতিমধ্যে জেলা পুলিশের তরফে সংগ্রহ করা হয়েছে এবং সেই ফুটেজ কিন্তু এনআইএ তরফেও তা কিন্তু তারা খতিয়ে দেখবেন। বিক্ষোভে আটকে পড়া মহিলা বিচারকের যে গাড়িতে হামলার অভিযোগ উঠেছে, সেই গাড়িরও ভিডিওগ্রাফি করা হয়েছে। জেলার এসপির তরফে বিশাল কনভয় এখানে আসে, সেন্ট্রাল ফোর্স আসে এবং সেই জায়গা থেকে তারা যখন বেরোনোর চেষ্টা করেন সেই সময় কিন্তু তাদের গাড়ির উপরেও একই রকমভাবে হামলা হয়। এই যে তুমি দেখতে পাচ্ছ যে কাঠের বিভিন্ন জিনিসপত্র ছিল, এটা বা পাশের যে কাঠের দরজা রয়েছে, এগুলোকেই সেদিনকে কিন্তু এই যে গেটটাকে পুরোপুরি আগলে যখন আটকে দেওয়া হয়, তখন সেই গেটের বাইরে এগুলোকে সব রেখে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে বিচারকরা এখান থেকে বেরোতে না পারেন। ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে বুধবার লাগাতার অবরোধের জেরে স্তব্ধ হয়ে গিয়েছিল বারাসাত ডালখোলা 12 নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবারও মালদার নানা প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। নির্বাচন কমিশন বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করার পর শুক্রবার এলাকায় নতুন করে কোনো বিক্ষোভ জমায়েত চোখে পড়েনি। যাদের নাম বাদ দিয়েছে এইসব নিয়ে আছে, তারা লিগ্যাল প্রসেস जो भी আছে সেটাই ফলো করতে হবে। তার বাইরে অন্য কোনো দিয়ে করে নাম ঢোকানোর চেষ্টা করলে হবে না। যা লিগ্যাল প্রসেস সেটাই করুন। নতুন করে অশান্তির ঘটনা এড়াতে কালিয়াচক 1 ও 2 দুটি ব্লকেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এর পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো, জমি প্রতারণা মামলায় ফের রাসবিহারী তৃণমূল প্রার্থীকে ইডি তলব করেছে। গত সোমবারই আপনারা জানেন 2 দফায় জিজ্ঞাসাবাদের পর আজকে আবার তলব করা হলো দেবাশিস কুমারকে। গড়িয়ার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশির সূত্রে তৃণমূল বিধায়ককে তলব করা হয়। প্রায় 5 ঘন্টা ধরে সিজিও কমপ্লেক্সে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা হলো। আর এর পাশাপাশি তৃণমূলের নেতা মন্ত্রীদেরও পরপর তলব করলো ইডি। পুরো দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব সোমবার, আর বুধবার পুরো নিয়োগের দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও তলব করলো ইডি। আর সিবিআই ইডির এই রেড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তীব্র আক্রমণ শানিয়েছেন। পশ্চিমবঙ্গে যতই সন্ত্রাস করো আর যতই কুৎসা করো, ভোটের আগে যতই ইডি সিবিআই করো, পশ্চিমবঙ্গের মানুষ যোগ্য জবাব দেবে। বাইরের লোক দিয়ে টাকা আমদানি করছো, বাংলার বদনাম করার জন্য এসব করছো। রায়গঞ্জের সভা থেকে আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? ও মোটা ভাই, যতই সন্ত্রাস করো ভাই, যতই কুৎসা করো ভাই, সবার বাড়িতে ইলেকশনের আগে যতই ইডি করো ভাই অনৈতিক, যতই সিবিআই করো ভাই, যতই পুলিশ দিয়ে অত্যাচার করে ভাই, জেনে রেখে দিও বাইরের লোক দিয়ে টাকা আমদানি করছো, গুন্ডা আমদানি করছো, মানি লন্ডারিং করছো, ডাক করছো আমদানি, বাংলার বদনাম করে দিয়ে। আমার সাথে যারা কাজ করতো, বর্ডার আটকাতো, তাদের সময় সব করতে দিতাম না। তাই তোমরা বদলা নিতে গিয়ে বিজেপি জিতবে না সামনাসামনি, তোমরা তাই পেছন থেকে খেলা করছো, তাই না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।